করছিলাম প্রবাহী তড়িৎ। প্রবাহী তড়িৎ আলোচনা করছিলাম। আজকে ডেট কত? 11 তারিখ না কত? 10? আজকে 10 তারিখ। আজকে তোমার 10 তারিখ, 10/6/2024। প্রবাহী তড়িৎ আলোচনা করছিলাম। এর মধ্যে আমরা ইলেকট্রিসিটি যেটা হয়, তড়িৎ যেটা প্রবাহিত হয় কোনো একটা তারের মধ্যে দিয়ে, তার ভেতরের গল্পটা আমরা পড়ছিলাম। তো আমরা আগের দিন যে ক্লাসে যেগুলো আলোচনা করেছি, যাদের পড়া হয়েছে তারা বুঝতে পারবে, যাদের পড়া হয়নি তারা একবার দেখে নিও। রিক্যাপ যদি করি তাহলে আমরা দেখতে পাবো যে আমরা প্রথমে দেখেছিলাম যে একটা তারের মধ্যে দিয়ে, ধরে নাও একটা তার আছে, আমরা রোধটাকে এইভাবে দেখাই। এইদিকে একটা ভোল্টেজ আছে, এইদিকে এ পয়েন্ট ধরে নাও ভোল্টেজ আছে ভিএ, এদিকে বি পয়েন্ট ভোল্টেজ ভিবি। এবার ভিএ যদি গ্রেটার দেন ভিবি হয়, তাহলে তোমার কারেন্টটা যাবে এদিক থেকে এদিকে। যদি আই কারেন্ট যায়, তাহলে ওহম বলছে যে ভিএ মাইনাস ভিবি, এই যে বিভবের পার্থক্য, এটা সমান হবে আই ইন্টু আর। এটা ছিল আমার ওহমের সূত্র। খুব সিম্পল। এবার এখানে ওহমের সূত্র থেকে আমরা রোধের ধারণা পাই। এটা হচ্ছে রোধ। এই রোধের আমরা ধারণা পাই। বিভিন্ন জিনিস এখান থেকে জানতে পারি। আমরা ওহমের সূত্র থেকে জানতে পারি যে ভোল্টেজ যদি ডিফারেন্স থাকে, ভিএ মাইনাস ভিবি যদি হয়, তাহলেই কেবলমাত্র কারেন্ট যায়। বেশি বিভব থেকে কম বিভবের দিকে কারেন্ট যায়। এই সমস্ত জিনিস আমরা ধরে নিয়েছিলাম। আগের ক্লাসটা যেটা আমি তোমাদের আপলোড করেছি, সেখানে আমরা ডিসকাস করেছি যে এই যে কারেন্টটা তোমার বেশি ভোল্টেজ থেকে কম ভোল্টেজের দিকে যায়, সেটা কেন যায়, কেন প্রবাহিত হয়, সেটা জানতে গিয়ে আমরা দেখেছিলাম মুক্ত ইলেকট্রনের কথা আমরা আলোচনা করেছিলাম। মুক্ত ইলেকট্রন, এই মুক্ত ইলেকট্রন কি জিনিস? সেটা হচ্ছে ধাতুর পৃষ্ঠে প্রচুর ইলেকট্রন থাকে, যারা মুক্তভাবে ধাতুর পৃষ্ঠে বিচরণ করতে পারে এবং তারা কিন্তু ধাতু থেকে বেরিয়ে যায় না। মুক্ত মানে এমন নয় যে বেরিয়ে চলে যায়, কিন্তু তোমার ধাতুর পৃষ্ঠে তারা বিচরণ করতে পারে। এবং এরা যদি একটা কোনো একটা ধাতুর পৃষ্ঠ হয়, তাহলে যদি আমরা ধাতুর পৃষ্ঠে যদি একটা মুক্ত ইলেকট্রনকে দেখতে চাই যে ও কেমন করে যাচ্ছে, ধরো বিশাল একটা হাইলি মাইক্রোস্কোপ ইলেকট্রন যদিও দেখা যায় না, তবুও আমরা মাইক্রোস্কোপের সাহায্যে ধরে নাও কথার কথা ইলেকট্রনের গতি দেখতে পাচ্ছি, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো যে ইলেকট্রন গুলো এরকম যাচ্ছে, আবার এদিকে আসছে, আবার এরকম যাচ্ছে, এদিকে আসছে, এইরকম যাচ্ছে, এদিকে আসছে, এদিকে আসছে, এরকম করে হ্যাপাজার্ড একটা মোশন আছে, জিগজ্যাগ মোশন, এদিক ওদিক সেদিক, এদিক ওদিক সেদিক, এলোমেলো ভাবে ইলেকট্রন গুলো বিচরণ করছে। যদি আমরা ইলেকট্রনকে একটা রং দিয়ে দিতাম, তাহলে দেখতাম সবুজ রং দিয়ে দিতাম, তাহলে সবুজ রঙের এই যে দাগগুলো কেটেছি, এরকম করে ইলেকট্রন গুলো টপাটপ টপাটপ ঘুরতে 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 থাকছে। কিন্তু যদি আমি এখানে কোন রকম বিভব পার্থক্য যদি না দিই এই ধাতুর দুই প্রান্তে, তাহলে আমি দেখতে পাবো যে ইলেকট্রনটা এই জোনের মধ্যেই আছে এবং তার যে গড় অবস্থান, আমি যদি সময়ের সাপেক্ষে গড় করি, এখানে ধরে নাও কোঅর্ডিনেট যদি বসিয়ে দিই, এটা 0, এটা যদি এক্স অক্ষ ধরি, এটা যদি মাইনাস এক্স অক্ষ ধরি, তাহলে এদের যদি ভ্যালু গুলো আমি বসাই প্রতিটা টাইমে, গড় করলে দেখবো সেই ইলেকট্রনের গড় কিন্তু একই জায়গায় আসছে। সেটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, শিফট করছে না, বাঁ দিকেও শিফট করছে না, ডান দিকেও শিফট করছে না। তাহলে এই যে ধাতুর মধ্যে যদি আমি বিভব পার্থক্য না দিই, তাহলে কিন্তু ইলেকট্রন এদিক থেকে এদিকে যায় না। তাহলে এখানে তো একটা ইলেকট্রন নেই, কোটি 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 ইলেকট্রন আছে। এই যে কোটি কোটি ইলেকট্রন আছে, তারা কিন্তু এরকম ঘুরছে, হ্যাপাজার্ড মোশন করছে, ও হ্যাপাজার্ড মোশন করছে, কিন্তু কোনো ইলেকট্রন কিন্তু তার নিজের যে গড় অবস্থান, সেই গড় অবস্থান থেকে বাম দিকে ডান দিকে যাচ্ছে না। তাহলে ইলেকট্রন যেটা নেগেটিভ আধান, সেটা যদি কোনোদিন বাম দিকে বা ডান দিকে না যায়, তাহলে কোনো আধানও বাম দিকে ডান দিকে যাবে না। সেখান থেকে আমরা দেখেছি যে যদি আমি বিভব পার্থক্য না দিই, মানে ভিএ এদিকে যে পয়েন্টটা সেটা যদি এ হয়, এদিকে পয়েন্টটা যদি বি হয় এবং ভিএ ইকুয়াল টু যদি ভিবি হয়, তাহলে কোনো বিভব পার্থক্য নাই, দুই দিকে বিভব সমান। যদি সমান হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইলেকট্রন গ্রসলি একসাথে কোনোদিন বাম দিকে বা ডান দিকে শিফট করবে না, তাদের গড় অবস্থান প্রায় একই থাকবে, তার ফলে কোনো প্রবাহ আমরা পাবো না, আই সমান শূন্য হবে। এই জিনিসের আমরা ব্যাখ্যা করেছি। ব্যাখ্যা করার পর আমরা এখানে আরো কিছু জিনিস ব্যাখ্যা করেছি। কি কি? রোধের উৎপত্তি ব্যাখ্যা করেছি। আর তার আগে আমরা দেখেছি
যদি বিভব পার্থক্য দেওয়া হয়, যদি এইদিকে বিভব পার্থক্য দেওয়া হয়, এটা ধরে নাও পজিটিভ, এটা ধরে নাও নেগেটিভ বিভব পার্থক্য দেওয়া হয়, তাহলে ইলেকট্রন যেগুলো আছে তারা কিন্তু এরকম গতি করতে 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 কিন্তু এই পজিটিভের দিকে সরবে। এখানে যে ইলেকট্রনটা আছে সেও এরকম হ্যাপাজার্ড ঘুরতে ঘুরতে কিন্তু বাম দিকে শিফট করবে। তাহলে ইলেকট্রনগুলোর গতিপথ বাম দিকে শিফট করছে, তাহলে নেগেটিভ আধান বাম দিকে যাচ্ছে, তার মানে আমরা বলতে পারি পজিটিভ আধান ডান দিকে যাচ্ছে কারেন্ট। এটা কি বোঝা গেল? কেন ইলেকট্রন গুলো বাম দিকে আসছে? কারণ এই দিকটা পজিটিভ, পজিটিভের দ্বারা ইলেকট্রন আকর্ষিত হবে, কিন্তু ইলেকট্রন গুলো জিগজ্যাগ মোশন করে। কেন করে সেটাও আমরা ব্যাখ্যা করেছি, যে ওখানে অনেকগুলো আয়ন থাকে, ক্রিস্টাল স্ট্রাকচারে কেলাস গঠন করে থাকে, যে আয়নগুলো হচ্ছে পজিটিভ ওরা টেনে ধরে, তাই টেনে ধরার জন্য তারা এদিক 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 মোশন করে, জিগজ্যাগ মোশন করে। কিন্তু যেহেতু বাম দিকে একটা পজিটিভ আকর্ষণ থাকে, তাই ওই জিগজ্যাগ মোশনটা অ্যাজ এ হোল একদম সমগ্রভাবে বাম দিকে শিফট করে যায়। তাহলে বাম দিকে যদি শিফট করে যায়, তাহলে আমরা বলতে পারবো যে ইলেকট্রন যেন বাম দিকে ড্রিফট হয়ে যাচ্ছে। তাহলে এই যে বাম দিকে ইলেকট্রনের সেন্টার অফ মাসটা শিফট করছে, এটাকে বলা হয় ড্রিফটিং অফ ইলেকট্রন। ইংরেজিতে বলা হয় ড্রিফটিং অফ ইলেকট্রন। এবার ড্রিফটিং অফ ইলেকট্রন এর মানে কি? এটার বাংলা মানে হচ্ছে অনুপ্রবাহ। অনুপ্রবাহ, বা এটাকে আমরা বলেছিলাম বিচলন। বলেছিলাম না বলিনি? কি গো, মনে আছে অনিন্দিতা? ঠিক আছে, রাখি যা। ঠিক আছে, যারা যারা পড়েছিস তারা তো দেখেছিস, তো এটাকে বিচলন আমরা বলেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি গ্রসলি নেগেটিভ যে আধান, সেই আধানটা বাম দিকে শিফট করে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি যে পজিটিভ আধানটা, বলো বিজয়, কিছু বলছো? তাহলে পজিটিভ আধানটা, তোমার পজিটিভ আধান হিসেবে যদি আমরা ভাবি, তাহলে ইলেকট্রন যেদিকে যায় তার বিপরীত দিকে কারেন্ট যায় আমরা ধরে নিয়েছি। তাই আমরা বলতে পারি পজিটিভ থেকে নেগেটিভের দিকে কারেন্ট যায়। তাহলে কেন গেল সেটা আমরা বুঝতে পারলাম। এবার রোধ কি? রোধ হচ্ছে ইলেকট্রন তো স্মুথলি এখান থেকে ইলেকট্রন তো স্যাট করে এদিকে পজিটিভের দিকে যেতে পারছে না। তাহলে ইলেকট্রন এরকম করে যাচ্ছে না, কিন্তু এরকম করে যেতে পারে না। ইলেকট্রন কি করে যায়? এদিকে এদিক জিগজ্যাগ 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 মোশন করতে করতে যায়। এই জিগজ্যাগ মোশন কেন করে? কারণ ওখানে অনেকগুলো কেলাস থাকে, আয়ন কোর থাকে, পজিটিভ আয়ন কোর থাকে। এই পজিটিভ আয়ন কোর গুলো ওকে ডাইরেক্ট যেতে দেয় না। এখানে এখানে বিভিন্ন জায়গায় আয়ন কোর থাকে, এই আয়ন কোর গুলো ওকে যেতে দেবে না। তার ফলে কি হবে? তার ফলে ইলেকট্রন যখন এইদিকে যাচ্ছিল, এ ফট করে টেনে নেবে। টেনে নেওয়ার পর এখানে একটা আয়ন কোর ধরে থাকবে, সে ফট করে টেনে নিল। আবার একটা এইদিকে যাওয়ার সময় এখানে একটা আয়ন কোর থাকবে, সে ফট করে টানলো। তারপরে এ টানলো, এ টানলো, এ টানলো, এরকম বিভিন্ন দিকে ডাইরেকশনে যেতে 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 সে পজিটিভ ডাইরেকশনে যাচ্ছে। তার মানে কি? আয়ন কোরের সাথে পজিটিভ আয়ন কোর যেগুলো থাকবে সেই ক্রিস্টাল ল্যাটিসে, তার সাথে ইলেকট্রনের কিন্তু ধাক্কা লাগবে। আর ধাক্কা লাগলে ইলেকট্রনের যে পজিটিভের দিকে শিফট করে যাওয়ার যে গতিপথ, সেই গতিপথটা বারবার বাধাপ্রাপ্ত হবে। এটা কিন্তু স্মুথ হবে না। তাই যদি স্মুথ না হয়, তাহলে সেখানে একটা বাধা পাচ্ছে, আর এই বাধাটাকেই আমরা বলি রোধ। ঠিক, এই বাধাটাকে আমরা রোধ বলি। এই সমস্ত জিনিস আলোচনা করেছি। এইগুলো আলোচনা করার পর আমরা একটা নতুন প্যারামিটার আলোচনা করেছি, যেটাকে আমরা বলেছি কারেন্ট ডেন্সিটি, প্রবাহ ঘনত্ব বলেছি। প্রবাহ ঘনত্ব আমরা কি জানি? যে কোনো একটা তারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে, এই তারটার মধ্যে দিয়ে ধরো কারেন্ট যাচ্ছে আই, লম্ব হবে। আর এই যে এরিয়াটা প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা ধরো এ, তাহলে প্রবাহ ঘনত্ব যে যেটা হয়, সেই জে ইকুয়াল টু হয় আই বাই এ, যদি এটা লম্বভাবে হয়। এটা যদি একদম লম্বভাবে হয়, এই যেটাকে নিয়ে আমরা আলোচনা করেছি। এবং যদি এটা এরকম ভাবে ধরে নাও কারেন্টটা কোনো একটা আহ, আমরা এরিয়াটা যদি এরকম বাঁকা করে নিয়ে, তাহলে সেক্ষেত্রে এই এরিয়ার ডাইরেকশনটা হবে এই বরাবর, যে ডাইরেকশন হবে এই বরাবর। তাহলে লম্ব হবে কতটা কারেন্ট প্রবাহিত হবে, তার জন্য এরিয়ার একটা প্রজেকশন আমরা নেব, যেটা হয় এ কস থিটা। এগুলো আমরা ডিটেলসে আলোচনা করেছি। আর এর মধ্যে দিয়ে কারেন্ট যদি যায় আই, তাহলে যে সমান হয় আই বাই এ কস থিটা। লম্ব ক্ষেত্রফল, লম্ব ক্ষেত্রফল করলে এই কস থিটা টার্মটা আসে। তাহলে এখান থেকে আমরা দেখেছি আই ইকুয়াল টু জে এ কস থিটা।
যে হচ্ছে তোমার প্রবাহ ঘনত্ব ভেক্টর, এ হচ্ছে তোমার ক্ষেত্রফল ভেক্টর, তাহলে দুটো ভেক্টর ইনটু cos থিটা, দুটো ভেক্টরের মান ইনটু cos থিটা, মানে এটা এ বি cos থিটার মতো। তাহলে এটা হচ্ছে ডট প্রোডাক্ট, তাহলে আই সমান হচ্ছে জে ডট এ। তাহলে আমরা প্রথম ক্লাসে যেটা আলোচনা করেছিলাম প্রবাহী তড়িতের ক্ষেত্রে, যে তড়িৎ প্রবাহ একটা স্কেলার রাশি, সেটা আবার প্রমাণ হলো। কারণ হচ্ছে এটা হচ্ছে দুটি ভেক্টর রাশির ডট গুণনের ফলে তৈরি হয়েছে। আর আমরা জানি ডট প্রোডাক্টকে স্কেলার প্রোডাক্ট বলা হয়, কারণ ডট প্রোডাক্টের ফলে যে জিনিসটা তৈরি হয় তার কোনো দিক ফিক থাকে না, এটা হচ্ছে কিছুটা উপাংশ নির্ণয়ের মতো। তারপর আমরা রিলেশন বার করেছিলাম এই জে আর ভিডি। ভিডি মানে কি? এটা হচ্ছে এই যে ইলেকট্রন গুলো অনুপ্রবাহিত হচ্ছে, এইভাবে ঘুরতে ঘুরতে ইলেকট্রন গুলো যাচ্ছে, অনুপ্রবাহ যেটা হচ্ছে ইলেকট্রনের, সেই অনুপ্রবাহ একটা বেগ আছে, অনুপ্রবাহের বেগ আছে, কত বেগে বাম দিকে শিফট করছে। এখানে যে ইলেকট্রন গুলো আছে, এখানে যে ইলেকট্রন গুলো আছে, এদিকে যদি পজিটিভ দিই, এদিকে যদি নেগেটিভ দিই, তাহলে ইলেকট্রন গুলো এরকম জিগজ্যাগ জিগজ্যাগ মোশন করতে 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 এইদিকে শিফট করবে। এখানে যে ইলেকট্রনটা আছে সেও জিগজ্যাগ মোশন করতে করতে এইদিকে আসবে ইলেকট্রন গুলো। তাহলে ইলেকট্রন গুলো ডাইরেক্ট তো সেট করে ডান দিকে চলে বাম দিকে চলে যাচ্ছে না। তাহলে ওর যে বেগ, ওই যে অনুপ্রবাহিত হচ্ছে বা বিচলিত হচ্ছে আহ তোমার পজিটিভের দিকে, সেই বেগটা আমরা বলেছিলাম যে প্রচুর পরিমাণে কম হয়। এবং এই বেগে যে ও বাম দিকে শিফট করে যাচ্ছে, তার বেগটাকে আমরা ধরেছিলাম ভিডি, মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা ড্রিফট স্পিড। এটাকে আমরা বলেছিলাম অনুপ্রবাহ বেগ, অনুপ্রবাহ বেগ, বা এটাকে আমরা বলেছিলাম বিচলন বেগ, নানা রকম নাম আছে। তো এই ভিডি আর এই কারেন্ট ডেন্সিটি যে, এদের মধ্যে আমরা সম্পর্ক স্থাপন করেছিলাম। সেই সম্পর্কটা কি ছিল গো? যে সমান এন ই ইন্টু ভিডি। ঠিক। এন মানে কি? এন মানে কি? এন মানে হচ্ছে একক আয়তনে মুক্ত ইলেকট্রনের সংখ্যা। তাহলে মুক্ত ইলেকট্রন ঘনত্ব, একক আয়তনে কটা মুক্ত ইলেকট্রন আছে তার সংখ্যা। তাহলে ইলেকট্রন ঘনত্ব, মুক্ত ইলেকট্রন ঘনত্ব, ই মানে কি? ইলেকট্রনের আধান, একটা ইলেকট্রনের আধান কত? 10⁻⁻19 কুলম্ব। আর ভিডি মানে হচ্ছে ড্রিফট ভেলোসিটি বা অনুপ্রবাহ বেগ। এখান থেকে আমরা ক্যালকুলেট করে দেখেছিলাম যে এই ভিডির মানটা খুব কম হয়। এই মোটামুটি 1/10 সেন্টিমিটার পার সেকেন্ড, মানে 1 মিলিমিটার পার সেকেন্ড। আমাদের যে ক্যালকুলেশনের কেসটা নিয়েছিলাম, সেখানে কিন্তু মুক্ত ইলেকট্রনের যে ড্রিফট ভেলোসিটি অনুপ্রবাহ বেগ, সেটা প্রচন্ড কম হয়। তাহলে আমার প্রশ্ন ছিল যে এই প্রবাহ বেগটা যদি এত পরিমাণ কম হয়, এত পরিমাণ যদি কম হয়, তাহলে কি করে অনেক দূরে থাকা একটা বাল্ব সুইচ জ্বালানোর সঙ্গে সঙ্গে দপ করে প্রায় আলোর বেগে আলো জ্বলে ওঠে? তা আমাদের প্রশ্ন ছিল, উড়ে গেছে প্রশ্ন। যাই হোক, তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল? প্রশ্ন ছিল এই যে কোন একটা পরিবাহীর মধ্যে দিয়ে আমরা দেখলাম ইলেকট্রন গুলো যখন এইভাবে বিচলিত হয় পজিটিভের দিকে, সেই বিচলনের যে বেগ ভিটি, সেটা হয় প্রায় 1/10 সেন্টিমিটার পার সেকেন্ড থেকে 1/80 সেন্টিমিটার পার সেকেন্ড, এরকম বিভিন্ন মানের খুব কম ভ্যালু, ভেরি এইরকম ধরনের হয়, এই এই মাপের হয়, মানে এরকম রেঞ্জের হয়। তাহলে খুবই কম হয়, খুবই কম হয়। তবুও এই যে নেগেটিভ থেকে পজিটিভের দিকে যায়, তবুও ধরে নাও আমরা সুইচ অন করার সাথে সাথে, সুইচ অন করার সাথে সাথে বাল্ব জ্বলে ওঠে কেন? এটা ছিল আমাদের প্রশ্ন। এটা কি কেউ বলতে পারবে? যা তোমাদের মনে আসছে বলো। রাখি, যা যেটা তুই পাঠিয়েছিস সেখানে কিন্তু খুব লজিক্যালি বুঝতে পারিনি তুই কি বলার চেষ্টা করছিস, বল কি বলছিলিস।
ধরে নাও আমি এখানে তোমাদের একটা আবার আমি একটু কারণটা বলে দিচ্ছি। ধরে নাও এখানে একটা প্লাগ আছে, ঠিক আছে? এখানে আমরা প্লাগ একটা গুঁজে দিয়েছি, সেখান থেকে তার বেরিয়েছে, আর এইখান দিয়ে ধরে নাও দুটো তার আসছে, এখানে একটা বাল্ব আছে। ওকে, এবার এখানে একটা ধরে নাও সুইচ আছে। এই সুইচটা, এটা সুইচটা আমরা টিপে দিলে এটা ক্লোজ হয়ে যায়, সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে কেন? এই দিক দিয়ে কারেন্টটা ধরো যাচ্ছে, এই দিক দিয়ে আসছে, সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে কেন? আমরা তো জানি যে বেগটা খুবই কম, তাও সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে কেন? বলতে পারবে? তার আগে আমাদের জানতে হবে বাল্ব জ্বলে কেন, এটা কেন জ্বলে? তার কারণ হচ্ছে এই যে ফিলামেন্ট আছে তার মধ্যে দিয়ে কারেন্ট যায়। তাহলে ফিলামেন্টের মধ্যে দিয়ে যেই কারেন্ট যেতে শুরু করবে তখনই তোমার বাল্বটা জ্বলে উঠবে। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ফিলামেন্টের মধ্যে দিয়ে বা ফ্যান চলে কেন, যেই কারেন্টটা চলতে শুরু করবে। তাহলে ফিলামেন্টের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে, এবার বলো তো দেখি তড়িৎ প্রবাহ কখন হয়? তড়িৎ প্রবাহিত কি হলে বলো? ইলেকট্রন প্রবাহ হলে। ইলেকট্রন প্রবাহ হলেই হবে। তাহলে এবার বলো তো দেখি এই যে তারগুলো ব্ল্যাক কালারে এঁকেছি, এই তারগুলো কিসের? এই যে ব্ল্যাক ওয়্যার এঁকেছি, এগুলো কি দিয়ে তৈরি? এগুলো মেটাল দিয়ে তৈরি। যদি ধাতু দিয়ে এগুলো তৈরি হয় তাহলে এই ধাতুগুলোর মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে না থাকবে না? না, না, ইলেকট্রন তো এমনিই আছে পুরো গায়ে। ইলেকট্রন তো এমনিই আছে পুরো গায়ে। এই ইলেকট্রন গুলো মুভ করছে না। এই ইলেকট্রন গুলো গায়ে এমনিই আছে, পুরো সব সব জায়গায় কোটি 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 ইলেকট্রন আছে। যেই আমি সুইচটা অন করব তখন ইলেকট্রন গুলো কি হতে থাকবে গো? হ্যাঁ, ইলেকট্রন গুলো কি হতে থাকবে? ইলেকট্রন গুলো যদি এটা পজিটিভ দিক হয়, নেগেটিভ দিক হয়, তখন তারা এইভাবে ড্রিফট হতে শুরু করবে। তাহলে ইলেকট্রনের কি কানেকশনের অভাব আছে? এ তো বর্ধবর্তনী। তাহলে সুইচ যেই অন করব ইলেকট্রন গুলো সরতে শুরু করবে। তো সরতে শুরু করলেই তো কারেন্ট পেয়ে যাব। বুঝতে পারছো না পারছো না? প্রত্যেকে বলো। কোন দিকে কম হবে? যে বিচলন বেগ কম হোক কেন, ও বিচলন বেগ কম হলো না বেশি হলো সেটা ইম্পর্টেন্ট নয়। বিচলন হতে শুরু করলেই বাল্ব জ্বলে উঠবে। বিচলন হতে, বলে দিচ্ছি, দেখো এখানে ধরে নাও এটা পজিটিভ, এটা ধরে নাও নেগেটিভ। ওকে, এবার এটার সাথে আমি একটা তার যোগ করেছি, এটার সাথে একটা তার যোগ করেছি, এখানে আছে একটা বাল্ব, বাল্ব আছে, আর এখানে ধরে নাও একটা সুইচ আছে। ঠিক, এটা হচ্ছে সুইচ। তাহলে সুইচ অন করা মানে কি? এটা হচ্ছে সুইচ অফ। এখন অন করা মানে কি? অন করা মানে হচ্ছে এই ছবিটাই হয়ে যাবে, এখানে বাল্ব আছে, এটা পজিটিভ আছে, এটা এটার সাথে টাচ হয়ে গেছে, আর এটা নেগেটিভের কানেক্ট আছে। তাহলে এটাকে কি বলবো আমরা? সুইচ। এটাকে আমরা বলবো সুইচ অন।
তাহলে অন করা মানে কি? অন করা মানে বর্তনীটাকে বদ্ধ করা। এটা পজিটিভ নেগেটিভটাকে পাশাপাশি রাখি, ধরে নাও ব্যাটারি আমি কানেকশন দিচ্ছি, তাহলে বর্তনীটাকে আমরা বদ্ধ করলাম। তার মানে কি? তার মানে হচ্ছে এই দিকটা পজিটিভ, এই দিকটা নেগেটিভ। এবার তুমি ভেবে দেখো, এই যে তারগুলো আছে, এই তারগুলো কিসের তার? ধাতুর তার। তাহলে ধাতু থাকা মানেই সেখানে কি থাকবে? মুক্ত ইলেকট্রন তো পুরো ভর্তি ভর্তি থাকবে, সব জায়গায় গায়ে গায়ে লেগে থাকবে। পুরো মুক্ত ইলেকট্রন, পুরো মুক্ত ইলেকট্রন, পুরো মুক্ত ইলেকট্রন, এ তো সবসময় থাকবে। তুমি অন করে রাখো, এখানেও থাকবে মুক্ত ইলেকট্রন, এখানেও এই দ্বার পর্যন্ত এখানে মুক্ত ইলেকট্রন থাকবে, এই নিচে মুক্ত ইলেকট্রন থাকবে, এই ফিলামেন্টের মধ্যে মুক্ত ইলেকট্রন থাকবে, এখানে মুক্ত ইলেকট্রন থাকবে, পুরো জায়গা জুড়ে মুক্ত ইলেকট্রন থাকবে। তফাৎ কি? এই 1 নাম্বার কেস আর 2 নাম্বার কেসের মধ্যে তফাৎ কি? এটা ধরে নাও, এটাকে আমরা প্লাস আর মাইনাস করে দিয়েছি, এটা প্লাস এটা মাইনাস, তাহলে এখানেও ইলেকট্রন গুলো থাকবে। তাহলে এই দুটোর মধ্যে তফাৎ কি 1 নাম্বার আর 2 নাম্বার কেসের মধ্যে? একটাই সুইচ অফ, একটা মুক্ত বর্তনী, এটা হচ্ছে মুক্ত বর্তনী, একদম তাই। আর এটা বদ্ধ বর্তনী, তাহলে এটা মুক্ত বর্তনী, এটা বদ্ধ বর্তনী। তাহলে এই তফাতের জন্য কি হবে? ইলেকট্রন গুলো মুভ করতে শুরু করে দেবে, ইলেকট্রন গুলো মুভ করতে শুরু করে দেবে। কারণ কারণ তখন ইলেকট্রন তার যাওয়ার পথ পেয়ে যাবে, তার মানে ইলেকট্রন তখন রাস্তা পেয়ে গেছে। তার মানে কি হবে? তার মানে হচ্ছে এই ইলেকট্রন গুলো দেখো, এইটা যদি পজিটিভ হয়, এই দিকটা যেহেতু পজিটিভ, তাহলে ইলেকট্রন গুলো এদিক থেকে এদিকে গিয়ে ইলেকট্রনটা ফ্লো করবে। আর কি ক্রিয়া করবে? তড়িৎ বল ঠিক নয়, বিভবটা ক্রিয়া করবে, তার মানে তড়িৎ ক্ষেত্র ক্রিয়া করবে, তার মানে তড়িৎ বল ক্রিয়া করবে। ঠিকই বলেছো, তড়িৎ বল ক্রিয়া করবে। ই ইন্টু ই হচ্ছে তড়িৎ বল, যেমন কিউ ইন্টু ই হয়, এই তড়িৎ বলটা ক্রিয়া করবে। ই যদি হয় তোমার তড়িৎ ক্ষেত্র, তাহলে সেই তড়িৎ বল ক্রিয়া করার সঙ্গে সঙ্গে ইলেকট্রন গুলো চলতে শুরু করবে। আর এই চলতে শুরু হওয়াটা কতক্ষণ টাইমের মধ্যে হবে? সঙ্গে সঙ্গে, প্রায় সঙ্গে সঙ্গে, আলোর বেগে হবে। আর ইলেকট্রনের বেগ দেখার দরকার নেই, ইলেকট্রন চলতে শুরু করলে আমার লাইট জ্বলে যাবে, আর সেটা নিভবে না, সব সময় চলতে থাকবে, কারণ বদ্ধ বর্তনী আছে। কথাটা বোঝা গেল না? বোঝা গেল না? তাহলে এখানে আমি বুঝবো যে সুইচ অন করলে ধাতব তারে থাকা মুক্ত ইলেকট্রন সমূহ বদ্ধ বর্তনীতে গতিশীল হতে শুরু করে। কখন? প্রায় সঙ্গে সঙ্গেই, প্রায় সঙ্গে সঙ্গেই, একদম সঙ্গে সঙ্গেই শুরু করে দেবে। তাই বাল্ব জ্বলে উঠবে। তার মানে এখান থেকে আমরা বুঝলাম যে অনুপ্রবাহ বেগ কত, তার উপর কারেন্ট কতটা হবে সেটা নির্ভর করে। অনুপ্রবাহ বেগ কত, তার উপরে কারেন্ট কতটা হবে সেটা নির্ভর করে। কিন্তু কিন্তু অনুপ্রবাহ বেগ কারেন্ট প্রবাহিত হবে কি হবে না সেটা নির্ধারিত করে না। তাই অনুপ্রবাহ বেগ কম হলো না বেশি হলো সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে বদ্ধ বর্তনী হলো আর তড়িৎ বল ক্রিয়াশীল হলো কি হলো না, এটাই হচ্ছে ইম্পর্টেন্ট। তার জন্যই সঙ্গে সঙ্গে জ্বলে ওঠে। এটা কি বোঝা গেল? একটু আওয়াজ দাও। ওকে, এবার দেখো আমরা তাহলে ওই কোশ্চেনটা করেছিলাম, এর আগে আমরা আমরা এখানে ক্যালকুলেশন করছিলাম, কিছু ক্যালকুলেশন করছিলাম।
কি ক্যালকুলেশন করেছিলাম? একটা হচ্ছে সম্পর্ক, প্রবাহ ঘনত্ব, যে, এবং অনুপ্রবাহ বেগ বা বিচলন বেগ ভিডি, এদের মধ্যে সম্পর্ক ক্যালকুলেট করলাম। এদের দুজনের মধ্যে সম্পর্ক কি হয়েছে? এদের দুজনের মধ্যে সম্পর্ক আমরা কি পেয়েছি? যে সমান এন ই ভিডি। এন ই ইন্টু ভিডি, এই সম্পর্কটা আমরা পেয়েছি এন ই ভিডি, যে ইকুয়াল টু এন ই ভিডি। এবার এই যে ড্রিফট ভেলোসিটি, এই ড্রিফট ভেলোসিটি সম্বন্ধে আমরা এবার জানবো। এই একটা সম্পর্ক, এটা হচ্ছে ডান, ক্যালকুলেট হয়ে গেছে। আর কি জানি তার সাথে সাথে আমরা আই বাই এ সমান আমরা যে ধরেছি, এটা আমরা আগে থেকে পড়েছি। এখন আমরা দেখব যে আজকে আমরা দেখব যে ড্রিফট ভেলোসিটি যেটা, এই যে ভিডি, এটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। মানে ইলেকট্রন যে বিচলিত হচ্ছে পজিটিভ যেদিকে বিভব আছে সেদিকে, সেটা কার উপর নির্ভর করবে? তাহলে তোমাদেরকে একটা আমরা আগের দিন ক্লাসে করেছিলাম যে নদী, আমরা ধরেছিলাম নদী, এইদিকে ধরে নাও নদীর প্রবাহ আছে, নিয়ে তোমাকে কি করা হয়েছে? চোখ বেঁধে তোমাকে বলেছে সাঁতার কাটো, চোখ বেঁধে তুমি সাঁতার কাটছো, তুমি এইদিকে যাচ্ছ, এইদিকে আসছো, এদিকে যাচ্ছ, এদিকে আসছো, এরকম করতে করতে নদীর যদি প্রবাহ থাকে তাহলে তোমার গতিপথটা কেমন হবে? তুমি ধীরে 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 এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে আসবে, এদিকে যাবে, এদিকে আসবে। তুমি চোখ বেঁধে দিয়েছে, তোমার মনে হচ্ছে তুমি একই জায়গায় আছো, কিন্তু তুমি আলটিমেটলি কোন দিকে যাবে? বাম দিকে না ডান দিকে? যে সাঁতারু বাম দিকে না ডান দিকে যাবে? যদি নদীর প্রবাহ ডান দিকে থাকে তাহলে সাঁতারু বাম দিকে যাবে না ডান দিকে যাবে? যদি তার চোখ বেঁধে সাঁতার কাটে, তাহলে এ ডান দিকে সরে যাবে, এই বরাবর সাঁতারু চলে যাবে। সেরকমই একই কেস, আমার এইটা যদি ধাতুর পৃষ্ঠ হয়, ধাতব পৃষ্ঠ যদি হয়, তাহলে এই দিকটা যদি পজিটিভ হয়, এই দিকটা যদি নেগেটিভ হয়, তাহলে এখানে যে ইলেকট্রন গুলো আছে তারা এইভাবে 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 বাম দিকে ইলেকট্রন গুলো শিফট করে যাচ্ছে। তাহলে এবার আমাকে বলো তো দেখি, এখানে এই দুই প্রান্তের যে বিভব পার্থক্য বা ইলেকট্রিক ফিল্ড, এখানে যে তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্রটা ধরলাম ই, বিভব পার্থক্য যদি হয়, বিভব পার্থক্য যদি হয় ভি, পার্থক্যটা যদি হয় ভি, আর দৈর্ঘ্য যদি হয়, এই যে ধাতুর দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা যদি এল হয়, তাহলে ই ভি আর এল এদের মধ্যে সম্পর্ক কি? তাহলে ই ইকুয়াল টু হবে মাইনাস ডেল্টা ভি, তার মানে হচ্ছে পাতি ভি বাই এল লিখলাম, কারণ আমি বিভব পার্থক্যটাকে ধরে নিয়েছি ভি, ভি এ মাইনাস ভিবি, মাইনাস ভি এ মাইনাস ভিবি হবে, তার মানে আলটিমেটলি বিভব পার্থক্যই বেরোবে। তাহলে আমি মানটা যদি শুধু লিখি, তাহলে লিখবো ই সমান ভি বাই এল। তাহলে এই পরিমাণ তড়িৎ ক্ষেত্র কিন্তু এখানে ক্রিয়াশীল। কোন দিকে? এদিক থেকে এদিকে ই তড়িৎ ক্ষেত্র আছে। এবার আমাকে বলো, নদীর প্রবাহের, এখানে আমি দুটো কম্পারিজন করছি, নদীর এই যে এইটা হচ্ছে বিচলন, এইটা হচ্ছে বিচলন, কার বিচলন? সাঁতারুর বিচলন, সাঁতারুর বিচলন। আর এইটা হচ্ছে ইলেকট্রনের বিচলন, ইলেকট্রনের বিচলন। তাহলে বলো তো দেখি, সাঁতারুর বিচলনের বেগ বাড়বে না কমবে, সেটা কার উপর নির্ভর করবে? তাহলে প্রশ্ন হচ্ছে, বলো, সাঁতারুর, ভালো করে ভাবো, বিচলন বেগ কিসের উপর নির্ভর করবে? নদীর স্রোতের, নদীর স্রোতের কি? নদীর স্রোতের, নদীর স্রোতের বেগ। একদম তুমি কারেক্ট বলেছো।
তাহলে নির্ভর করবে নদীর স্রোতের উপর বা নদীর স্রোতের বেগের উপর। তাহলে আমরা বলতে পারি এই বিচলন বেগটা যদি ভি হয়, ভিডি হয়, তাহলে ভিডি ইজ প্রপোর্শনাল টু নদীর বেগ, স্রোত বেগ। এটা বলতে পারি না, পারি না? এটা বলা কি ভুল কিছু আছে? যদি নদীটার জল প্রবাহ না হয়, তাহলে সাঁতারু ধরে নদীটা যদি তোমার পুকুর হয়ে যায় বা কোনো লেক হয়ে যায়, যেখানে কোনোভাবেই যেখানে কোনোভাবেই তোমার স্রোত নেই, সেখানে কি কোনোভাবে একটা সাঁতারু সাঁতার কাটলে লাগলে কি সে কি শিফট করে যাবে চোখ বন্ধ করে যদি এদিক ওদিক সাঁতার কাটে? তোমার কি মনে হয় ঘন্টা খানেক সাঁতার করলে সে তো প্রায় একই জায়গাতেই থাকবে? সে বাম দিকেও যাবে না, ডান দিকেও যাবে না। তাহলে স্রোত বেগ, তার মানে এখানে আমরা বুঝতে পারলাম যে স্রোত বেগ যদি শূন্য হয়, তাহলে তোমার ওই যে ওর ড্রিফট বেগ, সেটাও শূন্য হবে। তাহলে এবার আমাকে বলো, এই বাম দিকে যে সাঁতারুর কেসটা আমরা আলোচনা করলাম, ডান দিকে স্রোত বেগের সমতুল্য কে? না। পজিটিভ মানে এই পজিটিভটা বলছো? না, না, ওই আয়ন কোরগুলো তো ওকে বাধা দিচ্ছে। ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। কারণ তড়িৎ ক্ষেত্র তড়িৎ বল দেয়। তাহলে এই স্রোত বেগটা তুল্য মূল্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের সাথে। যত তোমার তড়িৎ ক্ষেত্র বেশি, যত তড়িৎ ক্ষেত্র তোমার বেশি হবে, তত বেশি ইলেকট্রন ফোর্স ফিল করবে, বল ফিল করবে। কোন দিকে? পজিটিভের দিকে, বাম দিকে। তত বেশি ও ঠকাঠক ধাক্কা খাবে, কিন্তু তত বেশি তাড়াতাড়ি 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 বাম দিকে চলে আসবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে ধাতু পৃষ্ঠে ইলেকট্রনের ইলেকট্রনের বিচলন বেগ ভিডি, যেটাকে আমরা বলেছি, সেটি ধাতুর দুই প্রান্তের মধ্যে ক্রিয়াশীল তড়িৎ ক্ষেত্রের সমানুপাতিক। এটাকে বলা হয় ই। তাহলে আমরা কি লিখতে পারি ম্যাথামেটিক্যালি? ভিডি ইজ প্রপোর্শনাল টু ই। তাহলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে বলা হয় মিউ ইন্টু ই। এই মিউটা হচ্ছে নতুন একটা ধ্রুবক। তাহলে মিউটা কি? মিউ হলো সমানুপাতিক ভেদ ধ্রুবক। একে কি বলা হয়? একে সচলতা বলে। একে সচলতা বলে। সচলতার নাম কি? ইংরেজি নাম মোবিলিটি। কার সচলতা? যে আধানটা যাচ্ছে ইলেকট্রন, তার। তাহলে ইলেকট্রনের সচলতা, মুক্ত ইলেকট্রনের সচলতা বলা হয়। তার কারণ কি? তার কারণ হচ্ছে মুক্ত ইলেকট্রনই হচ্ছে সচলতা। মুক্ত ইলেকট্রনই হচ্ছে আধান বাহক। এই হচ্ছে আধান বাহক। এখানে একমাত্র ধাতুর মধ্যে আধান বাহক থাকে মুক্ত ইলেকট্রন। ধাতুর পৃষ্ঠে আধান বাহক হিসেবে থাকে কেবলমাত্র মুক্ত ইলেকট্রন। তাহলে ভিডি ইকুয়াল টু মিউ ইন্টু ই, এই ফর্মুলাটা আমরা পেলাম। তাহলে এবার আমরা এখানে আর একটা সম্পর্ক পেলাম, ভিডি ইকুয়াল টু মিউ ই। তাহলে আমরা এই যে ভিডি ইকুয়াল টু মিউ ই, সচলতা পেলাম মিউ, এর ভ্যালুগুলো কি হয় না হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব, সেগুলো আমরা দেখব। তাহলে দেখি এই ভিডির আলাদা মান কেমন কি হয়, সেটা আমরা ক্যালকুলেট করার চেষ্টা করি। তাহলে এবার দেখো,
আমরা ভিডি সমান কত মিমি তো আমরা পেলাম, ভিডি কি করে ক্যালকুলেট করব সেটা আমরা দেখব। মনে করি একটি মুক্ত ইলেকট্রন, ধরে নাও এই একটা ধাতুর পৃষ্ঠ, এখানে একটা ইলেকট্রন আছে, তুমি হঠাৎ করে এইদিকে একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলে ই, মানে এই দিকটা পজিটিভ আর এই দিকটা নেগেটিভ একটা ইলেকট্রিক ফিল্ড দিয়ে দিলে, তাহলে ইলেকট্রনটা এরকম করতে 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 এইদিকে সরবে, তাহলে ইলেকট্রনটা বেসিক্যালি এই বরাবর ভিডি বেগে আসবে। তাহলে কেন এই ভিডি উৎপত্তি হয় কি করে, ভিডি উৎপত্তি হয় কি করে, যদি আমি জিজ্ঞেস করি কেন কেন ইলেকট্রনের বেগ তৈরি হয়, যদি তোমাকে জিজ্ঞেস করা হয় বলো, আকর্ষণটার কি, একটা বল তো, পজিটিভ এইদিকে যে আছে তার তো আকর্ষণ বল আছে। তাহলে একটি ইলেকট্রন, মনে করি একটি ইলেকট্রন প্রাথমিকভাবে স্থির আছে, কথার কথা আমরা ধরছি, প্রাথমিক স্থির আছে, তাহলে প্রাথমিক বেগ কত, ইউ সমান হচ্ছে 0। এবার যদি ই তড়িৎ ক্ষেত্র দেওয়া হয়, প্রয়োগ করা হয়, তাহলে কি হবে গো, ই তড়িৎ ক্ষেত্র যদি প্রয়োগ করা হয় তাহলে ইলেকট্রনটির উপর কি তৈরি হবে, ইলেকট্রনের উপর কি ক্রিয়াশীল করবে, তড়িৎ বল ক্রিয়াশীল করবে। বলো তো দেখি কোন দিকে তড়িৎ বল ক্রিয়াশীল হবে, আর বাম দিকে, কারণ ইলেকট্রন হচ্ছে নেগেটিভ চার্জ, তাই বাম দিকে হবে। তাহলে এফ সমান কত হয় আমরা জানি, কিউ ইন্টু ই, এখানে ইলেকট্রনের জন্য এফ কত হবে, এফ সমান হবে ই ইন্টু ই, মান নিয়ে আমরা আলোচনা করছি, শুধু মান। তাহলে বলো তো দেখি, এটা হচ্ছে তড়িৎ বল, তড়িৎ বল, কারুর উপর যদি বল প্রয়োগ করা হয় তাহলে তার উপর কি সৃষ্টি হয়, যদি কারুর উপর বল প্রয়োগ করা হয় তাহলে তার কি সৃষ্টি হয়, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি বলছে, ত্বরণ সৃষ্টি হয়। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু এম ইন্টু এ, এটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, সেকেন্ড ল। এ হচ্ছে তোমার ত্বরণ, তাহলে এখান থেকে আমরা এ সমান কি লিখতে পারি, এফ বাই এম, এফ সমান আমরা কি পেয়েছি, ই ই বাই এম, এইটা হয়ে গেল তোমার ত্বরণ, এইটা হলো ত্বরণ। প্রাথমিক বেগ কত, প্রাথমিক বেগ কত, আমরা কত ধরেছি প্রাথমিক বেগ, 0। তাহলে ইউ আছে, এখানে এ আছে, আর এই ইলেকট্রন গুলো যখন যাতায়াত করতে শুরু করবে, যখন ও জিগজ্যাগ মোশন হবে, তখন এই যে আয়ন কোর গুলো আছে তারা তাকে বেশি বাধা দেবে, যত বেশি বেগ হবে তত বেশি বাধা দেবে। তোমাদের ক্লাস 11-এর একটা জিনিস মনে আছে কিনা আমরা জানি না, আমি জানি না, বৃষ্টির ফোঁটা যখন উপর থেকে পড়ে তখন কি তার সবসময় বেগ বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে, কি হয়, কি হয়, তাহলে আমরা প্রথমে এটা দেখি, এখানে আর একটা কম্পারিজন করবো, অ্যানাদার কম্পারিজন, খুব সুন্দর ভাবে কিন্তু বুঝতে হবে যে আলাদা আর একটা কম্পারিজন যেটা আমরা ক্লাস 11-এ করেছিলাম বৃষ্টির ফোঁটা নিয়ে, বৃষ্টির ফোঁটা, এটা তৈরি হয় অনেক, এখানে ধরে নাও মেঘ আছে, ক্লাউড আছে, আর এইটা ধরে নাও পৃথিবী পৃষ্ঠ, ভূত্বক, এখান থেকে যে জলবিন্দুটা তৈরি হলো সেই জলবিন্দুটা কি বেগ বাড়তে বাড়তে ডাইরেক্ট পড়ে যায়, আর কি কোনো ফোর্স কাজ করে না, এর উপরে কি শুধু এমজি কাজ করে, কেউ বলতে পারবে, এই যে জলবিন্দু যেটা আছে
এই যে জলবিন্দু আছে, এই জলবিন্দুর উপর কি কি ফোর্স কাজ করে? শুধুই কি ওজন কাজ করে, না আরো ফোর্স কাজ করে? প্লবতা তো কাজ করবে উপরের দিকে, প্লবতা কাজ করে, কারণ এটা পুরোটাই বাতাসে হচ্ছে, পুরো ঘটনাটা বাতাসে হচ্ছে। তার সাথে সাথে বাতাসের বাধা কাজ করে উপরের দিকে, এই বরাবর বাতাসের বাধা কাজ করে, যেটাকে আমরা বলেছিলাম সান্দ্র বল। এই যে সান্দ্র বলটা, বেগ যত বাড়ে, সান্দ্র বল যেটা আছে, আমরা ধরে নাও প্লবতাটাকে নেগলেক্ট করছি, ভুলে যাচ্ছি, তাহলে সান্দ্র বল যেটা থাকে এইটা সমানুপাতিক হয় বেগ। যত বেশি বেগ হবে তত বেশি কিন্তু তার উপর বিপরীত দিকে বল ক্রিয়াশীল হবে। এই যেমন মনে হচ্ছে সাইকেল তুমি চালাচ্ছ, তুমি হালকা হালকা সাইকেল চালাও, তোমার চুল মোটামুটি, টুপি পরে থাকলে টুপি, সবকিছু ফিক্স থাকবে। তুমি যদি প্রচন্ড স্পিডে সাইকেল চালাও, কখনো কখনো টুপি উপর দিকে উড়ে চলে যায়, তোমার চুলগুলো এলোমেলো হয়ে যায়। তার কারণ কি? তুমি যত বেশি বেগে যাবে, বাতাস তোমাকে তত বেশি বাধা দেবে। এই যে বল, এইটাকেই বলা হয় সান্দ্র বল বা ভিসকাস ফোর্স। ভিসকাস ফোর্স বলা হয়। এই যে ভিসকাস ফোর্স, এটা বেগের সাথে সমানুপাতিক। এবার তুমি এখানে গল্পটা ভেবে দেখো, আমরা যেটা আলোচনা করেছিলাম, এমজি হচ্ছে একটা ত্বরণ দেয়, জি ত্বরণ দেয়। তাহলে জি ত্বরণে যখন ও ধীরে ধীরে নিচের দিকে নামবে, তখন বৃষ্টির ফোঁটার বেগ বাড়তে থাকবে। আর যেই বেগ বাড়তে থাকবে, তখন আবার বিপরীতমুখী সান্দ্র বলটাও বাড়তে থাকবে। তাহলে এখানে গল্পটা, স্টোরি ফ্যাক্টটা কি দাঁড়ালো? ফ্যাক্ট কি হলো? প্রথমে জি এর কারণে, জি এর কারণে রেন ড্রপ, যেটা হচ্ছে রেন ড্রপ, বৃষ্টির ফোঁটা, এর স্পিড বাড়বে। আবার স্পিড বাড়ার জন্য, আবার স্পিড বাড়লে কি বাড়বে গো? যত স্পিড বাড়লে কি বাড়বে? সান্দ্র বল বাড়বে। সান্দ্র বল কোন দিকে ক্রিয়াশীল? এটা এমজি, এমজি এর বিপরীত দিকে ক্রিয়াশীল। তাহলে সান্দ্র বল যদি বেড়ে যায়, তাহলে দেখো একটা টাইমে সান্দ্র বল এমজির সাথে সমান হয়ে যাবে। তাহলে সময় পর, একটি সময় পর এমজি সমান সান্দ্র বল হয়ে যাবে। তাহলে বলো তো দেখি, এমজি আর সান্দ্র বল যদি একই হয়ে যায়, ধরে নাও বৃষ্টির ফোঁটা এতটা পড়লো, এই জায়গাটায় নিচের দিকে এমজি আর উপরের দিকে ভিসকাস ফোর্স, এই দুটো সমান, তাহলে আর কি এর ত্বরণ থাকবে? যদি একটা বস্তুকে, কি হবে বলো? তারপর, তারপর আর কোনো ত্বরণ থাকবে না, ধ্রুবক বেগে নামবে। এই ধ্রুবক বেগটাকে আমরা কি বলেছিলাম? প্রান্তিক বেগ, মনে আছে? প্রান্তিক বেগ, ইংরেজিতে এটাকে আমরা বলি টার্মিনাল ভেলোসিটি বা টার্মিনাল স্পিড। তাহলে যদি এটা হয়ে যায় একটা সময় পর, তারপর, তারপর রেন ড্রপ কনস্ট্যান্ট স্পিডে নামবে, কনস্ট্যান্ট স্পিডে নামবে। এইটাকে আমরা বলেছিলাম টার্মিনাল ভেলোসিটি। যদি এই টার্মিনাল ভেলোসিটির কনসেপ্ট না থাকতো, যদি না হতো, তাহলে বৃষ্টির ফোঁটা যদি একদম এই ভিসকাস ড্র্যাগ বা সান্দ্র বল না থাকতো, তাহলে এই বৃষ্টির ফোঁটাকে আমরা কিন্তু ছাতা দিয়ে আটকাতে পারতাম না, মাথা ফুটে বেরিয়ে চলে যেত। এবং এটা কোনো লোহার ছাতা দিয়েও আটকাতে পারতাম না। আমরা কোথায় নোকাতাম তার ঠিক ঠিকানা ছিল না, বরং আমাদের এক্সিস্টেন্স ক্রাইসিস হয়ে যেত। তার মানে কি? এখান থেকে দেখো প্রত্যেকে ওতপ্রোতভাবে জড়িত। যে হাওয়া বা বাতাসের ওপর একটা ক্লাউড থাকে, সেই ক্লাউড যখন, ক্লাউডের জলের এইগুলো, বাষ্পগুলো ধীরে 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 যখন কনডেন্স হয়, হওয়ার পর জলের বিন্দু তৈরি হয়, সেই জলের বিন্দু অভিকর্ষ বলের ক্রিয়ায় তার বেগ যখন বাড়তে থাকে, তখন সেই বাতাসই তাকে বাধা দিচ্ছে, বাধা দিয়ে তার বেগ প্রথমে বাড়ছে,
বাড়ার পর কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। তার মানে দেখতে কিরকম, স্পিডটা যদি আমি সময়ের সাথে যদি স্পিডটাকে আমি যদি ড্র করি তাহলে কি হবে, প্রথমে স্পিড বাড়বে তারপরে কনস্ট্যান্ট হয়ে যাবে। তাহলে প্রথমে স্পিড বাড়বে তারপরে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে। এই যে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, বাড়তে বাড়তে কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, এই কনস্ট্যান্ট হয়ে যাওয়া বেগটাকে বলা হয় প্রান্তিক বেগ। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিছু সময় পরে, কিছু একটা টি সময় পরে বৃষ্টির ফোঁটার বেগ কিন্তু কনস্ট্যান্ট হয়ে যায়। তাহলে আমি এই গল্পটা এখানে বললাম কেন? আমরা এখন কি পড়াশোনা করছি? আমরা এখন কারেন্ট ইলেকট্রিসিটি পড়াশোনা করছি, এবং এখন আমরা কি জানার চেষ্টা করছি, তড়িৎ যে প্রবাহিত হয় কোন একটা ধাতুর পাতের উপর দিয়ে, যে ইলেকট্রন ফ্লো এর জন্য তড়িৎ প্রবাহিত হয়, সেটা পড়তে পড়তে হঠাৎ আমরা সান্দ্র বেগ কেন আলোচনা করলাম? তার কারণ এখানে তার একটা কম্পারিজন আছে। সেই কম্পারিজনটা কি? সেই কম্পারিজনটা হচ্ছে এইটা, যে আমরা যদি এবার আমাদের টপিকে আসি, যে মুক্ত ইলেকট্রনের কি হয়। মুক্ত ইলেকট্রন প্রবাহ যেটা হয়, সেটা যদি আমরা কনসেন্ট্রেট করি, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে ধাতুর পৃষ্ঠটা তোমরা দেখতে পাচ্ছ, সেখানে প্রথমে প্রথমে এখানে যে স্থির, প্রাথমিকভাবে স্থির ছিল, U=0 ছিল, এটা কে? এটা হচ্ছে একটা ইলেকট্রন। এই ইলেকট্রনটা প্রথমে তার এই বরাবর তার বেগ বাড়বে, সে এইরকম করতে করতেই যাবে, কিন্তু বেগটা প্রথমে বাড়বে। কারণ কি? এই বরাবর তড়িৎ ক্ষেত্র আছে, তড়িৎ ক্ষেত্র থাকার জন্য এই দিক বরাবর তড়িৎ বল আছে। যে তড়িৎ বলটা যে তড়িৎ বলটা এখানে ওজনের সাথে, মেঘের ক্ষেত্রে নিচের দিকে যে এমজি ফোর্স ছিল জলবিন্দুর জন্য, এই এমজিটাই এখানে হলো তড়িৎ বল। কিন্তু দেখো তো, এই ইলেকট্রনটা তো ঠক্কর খেতে খেতে আসবে, এবং ইলেকট্রনটা তো বাধা পায়, কার দ্বারা বাধা পায়? পজিটিভ আয়ন কোর দ্বারা। এই পজিটিভ আয়ন কোর দ্বারা ইলেকট্রন যেগুলো বাধা পায়, সেই যে বাধা পাওয়ার বল, সেটাকে আমরা সান্দ্র বলের সাথে তুলনা করতে পারি। তাহলে এখানে গল্পটা কি? এখানকার ফ্যাক্টটা কি? এখানকার ফ্যাক্টটা হচ্ছে যে ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন, মুক্ত ইলেকট্রন তড়িৎ বলের প্রভাবে, তড়িৎ বলের প্রভাবে প্রাথমিকভাবে প্রাথমিকভাবে ত্বরান্বিত হবে। আবার তার বেগ বৃদ্ধির সাথে সাথে, বেগ বৃদ্ধির সাথে সাথে পজিটিভ আয়ন কোরের সাথে ধনাত্মক আয়ন কোর যেগুলো আছে, তার সাথে ধাক্কার পরিমাণ বাড়বে। তাহলে ধাক্কা যদি বাড়ে, তাহলে একটা বাধা বল যেটা তৈরি হচ্ছে, সেই বাধা বল বেগের সাথে সাথে বাড়তে থাকবে, বেগের বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকবে। রোধ বাড়বে না, রোধ বাড়বে না, এখানে ধাক্কাটার পরিমাণ বাড়বে। হ্যাঁ, তুমি বলতে পারো রোধ বাড়বে, কিন্তু এখানে রোধ বলছি না। এখানে যেটা আমি বলার চেষ্টা করছি, যখন বেগ কারোর বেড়ে যায়, সে তত বেশি সংখ্যক ধাক্কা খাবে। তার মানে সান্দ্র, একটা যেন সান্দ্র বল অনুভব করছে। তাহলে বেগ বাধা বল বেগ বৃদ্ধির সাথে সাথে বাড়তে থাকে। এইটাকে আমরা সান্দ্র বল হিসেবে ভাবতে পারি। তাহলে সান্দ্র বল যখন আমরা ক্রিয়াশীল হয়, তখন আমরা কি জানি? একটি নির্দিষ্ট টাইম পর, একটি নির্দিষ্ট টাইম পর বেগ কি হয়ে যায় গো? একটা নির্দিষ্ট টাইম পর বেগ ধ্রুবক হয় না হয় না? হয়। তাহলে আমরা বলতে পারি যে একটি নির্দিষ্ট সময় পর, একটি নির্দিষ্ট সময় এর মধ্যে বেগ ধ্রুবক হয়।
হ্যাঁ, হ্যাঁ তাই হচ্ছে। কারণ এটা তড়িৎ বল হচ্ছে mg, আর সান্দ্র বলটা হচ্ছে এখানে রোধজনিত বল যেটা সেটা। তাহলে এই যে বেগটা ধ্রুবক হয়, এই বেগটা এখানে হচ্ছে অনুপ্রবাহ বেগ। এটাই হচ্ছে অনুপ্রবাহ বেগ ভিডি। আর বৃষ্টির ফোঁটার ক্ষেত্রে সেই বেগটা কি ছিল? কি ছিল? ওটা ছিল প্রান্তিক বেগ বা টার্মিনাল স্পিড। তার মানে এই যে অনুপ্রবাহ বেগ, এটা কিছু সময় নির্দিষ্ট সময়ের মধ্যে, এই যে নির্দিষ্ট সময়, এটাকে আমরা ধরছি টাউ। এটাকে বলা হয় রিল্যাক্সেশন টাইম। রিল্যাক্সেশন টাইম এটার বাংলা, এটা তোমাদের সিলেবাসে ঢুকিয়ে দিয়েছে হালকা করে, কিন্তু এটার খুব ডিটেলস তোমাদের বইয়ে নেই। তাই আমি যতটা পারা যায় ডিটেলসে বলছি। এই রিল্যাক্সেশন টাইম কি না কি এত আমাকে ডিটেলসে জিজ্ঞেস করো না। জাস্ট মনে রাখো যে যে নির্দিষ্ট সময় পরে বেগটা ধ্রুবক হয় তাকে রিল্যাক্সেশন টাইম বলে। তাহলে এবার ভেবে দেখো তো, ইউ সমান 0 ছিল, এ সমান পেয়েছি ই বাই এম ত্বরণ, আর টাইমটা ধরে নাও টাউ। তাহলে ফাইনাল ফাইনাল বেগ কত হবে? ফাইনাল দ্রুতি ভিডিটা কত হবে? ইউ প্লাস এটি হবে না? দেখো ইউ আছে, এ আছে, টি আছে, ভি চাইছে। তাহলে ভি সমান ইউ প্লাস এটি। তাহলে এখান থেকে আমরা পাবো, তাহলে ভি সমান ইউ প্লাস এটি। এই ফর্মুলা আমরা ব্যবহার করব। যদি আমরা ব্যবহার করি তাহলে কি পাবো? ভিডি সমান ইউ মানে হচ্ছে 0, প্লাস এ মানে হচ্ছে ই বাই এম, আর টি মানে হচ্ছে টাউ। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভিডি ইকুয়াল টু ই বাই এম ইন্টু টাউ। এই সম্পর্কটা আমরা পেলাম। এবার এটাকে অনেক সময় এই টাউটাকে স্লথন কালও বলে, বাংলায় বলা হয় স্লথন কাল, রিল্যাক্সেশন টাইম। তাহলে এটা হচ্ছে কি? তড়িৎ ক্ষেত্র প্রয়োগের পর, তড়িৎ ক্ষেত্র প্রয়োগের যে সময় পর মুক্ত ইলেকট্রন ধ্রুবক বেগ মানে ভিডি প্রাপ্ত হয়, সেই সময়কে স্লথন কাল বলে। তাহলে আমরা এইসব সম্পর্ক পেলাম। তাহলে এবার ভেবে দেখো তো, জে ইকুয়াল টু কি ছিল আমাদের? এন ই ভিডি ছিল কি ছিল না? মনে করে দেখো। তাহলে এখানে আমি ভিডির মান বসাতে পারি না পারি না? তাহলে এখানে যদি আমরা ভিডির মান বসাই তাহলে কি পাবো? তাহলে এখান থেকে আমরা পাবো জে ইকুয়াল টু এন ই ইন্টু ই বাই এম ইন্টু টাউ। তার মানে কি? এখান থেকে আমরা পাচ্ছি এন স্কোয়ার টাউ বাই এম ইন্টু ই, যে সমান। তাহলে আমরা কি কি সমীকরণ, সব খুব সিম্পল সিম্পল ইকুয়েশন। এখানে কিন্তু কঠিন কিছু জিনিস নেই, সব সহজ ইকুয়েশন, সব থেকে সহজতম ইকুয়েশন এগুলো। তাহলে এখান থেকে আমরা কি এগুলো লেখা হয়েছে প্রত্যেকের? হয়েছে তো? তাহলে দেখো আমরা এখানে কি কি পেলাম। আমরা পেলাম জে ইকুয়াল টু, যে সম্পর্কগুলো পেলাম, এন ই ভিডি। আমরা এখান থেকে পেলাম ভিডি ইকুয়াল টু মিউ ইন্টু ই, এগুলো সব পেয়েছি দেখো। এখন পেলাম ভিডি ইকুয়াল টু ই বাই এম ইন্টু টাউ। তাহলে দেখো এইটা যদি 1 নাম্বার সমীকরণ হয়, আর আর একটা পেলাম জে ইকুয়াল টু এন স্কোয়ার ই বাই এম ইন্টু টাউ। এদের আমি সমীকরণের নাম দিচ্ছি। এটাকে দিচ্ছি 1 নাম্বার সমীকরণ,
এটাকে লিখছি 2 নাম্বার সমীকরণ, এটাকে লিখছি 3 নাম্বার সমীকরণ, এটাকে লিখছি 4 নাম্বার সমীকরণ। আর একটা ইম্পর্টেন্ট সমীকরণ আমরা লিখব, যেটা হচ্ছে ওহম সূত্রের ভেক্টর রূপ বা আনুবীক্ষণিক রূপ। মাইক্রোস্কোপিক 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 ফর্ম অফ ওহমস ল। তাহলে ওহমের যে সূত্র, তার ভিতরকার সূত্র যদি আমরা বলি, তাহলে সেক্ষেত্রে যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। এগুলো কারা? এটা হচ্ছে 5 নাম্বার সমীকরণ, যেটা কি এখানে ভেক্টর দিতেই পারি। আর মান যখন বলবো, শুধু মান যখন বলবো, তখন এটা হবে জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। তাহলে এটাও 5 নাম্বার সমীকরণ ধরছি, এটা 5-এর এ, এটা 5। তাহলে এটা কারা? সিগমা কি? সিগমা হচ্ছে পরিবাহিতাঙ্ক। আমরা পড়েছি না পড়িনি পরিবাহিতাঙ্ক? এটা সমান হচ্ছে 1/ρ হয়, রো হচ্ছে রোধাঙ্ক, আমরা জানি রোধাঙ্ক। ই মানে তড়িৎ ক্ষেত্র, আর জে মানে হচ্ছে প্রবাহ ঘনত্ব। এগুলো আমরা সব দেখবো, এগুলো সব প্রমাণ করা যায়। তাহলে দেখো তো, প্রথমে এই ইকুয়েশন গুলো যদি পর পর তোমাদের লেখা থাকে, ইকুয়েশন নাম্বার 1, 2, 3, 4, 5, এই 5টা ইকুয়েশনই কেবলমাত্র এখানকার ইকুয়েশন। তাহলে প্রথমে তুমি কম্পেয়ার করো 2 আর 3, 2 আর 3। তাহলে এখান থেকে মিউ এর ভ্যালু কি পাবে? তাহলে প্রথম হচ্ছে 2 এবং 3 কে তুলনা করে পায়। তাহলে 2 এ কি ছিল? ভিডি ইকুয়াল টু মিউ ই, আমার ভুল হলে বলে দিও। 3 এ কি ছিল? ভিডি ইকুয়াল টু হচ্ছে ই ই বাই এম ইন্টু টাউ। তাহলে এই দুটোকে যদি আমি তুলনা করি, তাহলে দেখো তো মিউ সমান কি পাচ্ছি? তাহলে সচলতা, সচলতা মিউ সমান আমি পাবো ই টাউ বাই এম। এটা প্রমাণ পরে কখনো কখনো প্রমাণ করতে দেয়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে দেখো তো 1 নাম্বার সমীকরণ, তারপরে 4 নাম্বার সমীকরণ, এই দুটোকে আমরা ধরে তার সাথে যদি এবং 5 নাম্বারকে তুলনা করি, তাহলে কি পাবো? 1 নাম্বার সমীকরণ কি? জে ইকুয়াল টু এন ই ভিডি। 4 নাম্বার সমীকরণ কি? জে ইকুয়াল টু এন ই আর ভিডির এই মানটা বসিয়ে দিয়েছে, এই ভিডির মান এখানে বসিয়ে দিয়েছে। তাহলে জে সমান কি পেয়েছি? এন স্কোয়ার টাউ বাই এম ইন্টু ই। এটা হচ্ছে 4 নাম্বার সমীকরণ। 5 নাম্বার সমীকরণটা কি? জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই। তাহলে এই দুটোকে তুলনা করলে আমরা সিগমার জায়গায় কি বসাতে পারি? তাহলে এখানে আমরা লিখব পরিবাহিতাঙ্ক, পরিবাহিতাঙ্ক সিগমা সমান হচ্ছে এন স্কোয়ার টাউ বাই এম। তাহলে বলো তো দেখি রোধাঙ্ক সমান কত হবে? রো সমান হবে এম বাই এন স্কোয়ার টাউ। এই সমস্ত সম্পর্ক আমরা পেলাম। এই সম্পর্কগুলো কিন্তু প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট রিলেশন। এবার তোমাদের হোমওয়ার্ক কি থাকবে? হোমওয়ার্ক প্রথমে থাকবে জে এর মাত্রা একক, আর কার? মিউ এর মাত্রা একক। এই কটা প্রথমে হোমওয়ার্ক করবে। আর জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই, এইটা বললাম ওহমের সূত্র। ভি ইকুয়াল টু আই আর হচ্ছে আমাদের ওহমের সূত্র।
এখান থেকে এখানে আমি প্রমাণ করা দেখাচ্ছি, এটা আমি এখন করে দিচ্ছি। তোমরা হোমওয়ার্ক থাকবে, এখান থেকে এখানে এইটা হবে হোমওয়ার্ক, এটা করে দিচ্ছি এখন, খুবই সহজ। তাহলে জে ইকুয়াল টু সিগমা ইতে আমরা ভি ইকুয়াল টু আই আর প্রমাণ করব। তাহলে ওহমের সূত্র প্রমাণ। তাহলে দেখো, জে ইকুয়াল টু সিগমা ই টু ভি ইকুয়াল টু আই আর প্রমাণ। তাহলে এর জন্য আমরা কি করব, একটা পরিবাহী নেব, যে পরিবাহীর দুই প্রান্তের এই যে ক্ষেত্রফল হচ্ছে এ, এই দুই প্রান্তের মধ্যে বিভব পার্থক্য হচ্ছে ভি, এর দৈর্ঘ্য হচ্ছে এল, এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে বিভব পার্থক্য। এইখানে কারেন্ট যাচ্ছে আই, তাহলে এখানে জে ইকুয়াল টু সিগমা ইন্টু এ, জে ইকুয়াল টু সিগমা ইন্টু ই, এখান থেকে জে মানে কি গো, জে মানে কি, আই আর এ, তাহলে আই বাই এ লিখতে পারি না, পারি না। সিগমা মানে কি, 1/ρ লিখতে পারি না, পারি না। হ্যালো হ্যালো হ্যালো, লিখতে পারি তো। আর ই, ই, ই মানে কি লিখতে পারি, ভি আর এল দিয়ে, ই এর জায়গায় ভি বাই এল লিখতে পারি না, পারি না। তাহলে এখান থেকে দেখো ভিটাকে এদিকে রাখো, আর এটা বজ্র গুণন করে দাও। তাহলে এখানে আই ইন্টু রো ইন্টু এল বাই এ সমান ভি লিখতে পারি না, পারি না। এই দেখো এল, এই দেখো রো, এগুলো সব এইদিকে চলে গেল। রো ইন্টু এল বাই এ মানে কি, রোধ নয়। তাহলে আই ইন্টু এটা হচ্ছে রোধ সমান ভি, তাহলে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু আই আর। তাহলে এটা প্রমাণিত হলো। তাহলে তোমরা এবার প্রমাণ করবে কি, তোমাদের সেকেন্ড হোমওয়ার্ক, ভি ইকুয়াল টু আই আর টু জে ইকুয়াল টু সিগমা ই প্রমাণ। তার মানে এখান থেকে আমরা কি বুঝলাম, এখান থেকে আমরা সিদ্ধান্ত পেলাম যে জে ইকুয়াল টু সিগমা ই এটা হলো ওহম সূত্রেরই, ওহম সূত্রেরই ভেক্টর রূপ। ওকে, তাহলে এই পর্যন্ত থাক। এরপর নেক্সট ডে আমরা প্রবলেম করব। বুধবার রাত্রে তোমাদের টাইম হবে না, তোদের তো টাইম বৃহস্পতিবার না, না বুধবার, বৃহস্পতিবার সরি, বৃহস্পতিবারই হবে। না, বৃহস্পতিবার রাত্রেই করাবো, 8:30, 8:30 PM যেমন হয় টাইম আমাদের। ওকে, গুড নাইট। আমাদের সম্ভবত আগের দিনের প্রবলেম ছিল, প্রিভিয়াস একটা প্রবলেম ছিল, এটা সলভ করার ব্যাপার ছিল। এটা অনেকেই তোমরা ঠিকঠাক করেছো, প্রথম দিকে অনেকে গন্ডগোল করেছিল সম্ভবত। এটা এরকম ব্যাটারি আছে অনেকগুলো, চারটে ছিল না তিনটে। আচ্ছা, ঠিক ঠিক আছে, ঠিক আছে। তা আমি জিজ্ঞেস করেছিলাম, এই যে পুরো ব্যাটারিটার সিস্টেমটা আছে, এর তড়িৎচালক বল E1, এর রোধ হচ্ছে R1, এর তড়িৎচালক বল E2, এর রোধ হচ্ছে R2, এর তড়িৎচালক বল E3, এর রোধ হচ্ছে R3, এর তড়িৎচালক বল E4, এর রোধ হচ্ছে R4। নিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম, এটা তো একটা ব্যাটারির সমবায়, এটা একটা ব্যাটারির সমবায়, কম্বিনেশন। আমি জিজ্ঞেস করেছিলাম এই এই যে সমবায়টা আছে, এর তুল্য তড়িৎচালক বল আর এই যে অভ্যন্তরীণ রোধগুলো আছে, ছোট 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 অভ্যন্তরীণ রোধ আছে, তুল্য অভ্যন্তরীণ রোধ কত। সম্ভবত এটাই ছিল তোমাদের প্রশ্ন।
তো তুল্য অভ্যন্তরীণ রোধ একদম খুব ইজি, কারণ রোধগুলো হচ্ছে সব সমান্তরাল। তাহলে তুল্য অভ্যন্তরীণ রোধ এটা হচ্ছে খুব ইজি, কারণ রোধগুলো আর ইকুইভ্যালেন্ট যদি আমি বলি, যদি হয়, তাহলে ফর্মুলা কি? 1/r ইকুইভ্যালেন্ট সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস যতগুলো থাকবে ততগুলো 1/r4। সেখান থেকে 1/1/1/1 করে তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান কত হবে? 1 বাই এইগুলো সব। তাহলে আর ইকুইভ্যালেন্ট সমান 1/1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 প্লাস 1/r4। এইটা হয়ে গেল তুল্য তোমার অভ্যন্তরীণ রোধ। এবার তুল্য তড়িৎচালক বল যদি আমি ক্যালকুলেট করতে চাই, তাহলে আমরা ধরতে পারি এই যে 4খানা ব্যাটারি আছে, তারা কিছু কিছু পরিমাণ কারেন্ট দেবে প্রত্যেকে। কত কারেন্ট দেবে? ধরে নাও এইটা কারেন্ট দেবে I1, এইটা কারেন্ট দেবে I2, এইটা কারেন্ট দেবে I3, আর এটা কারেন্ট দেবে I4। তাহলে এইটা যদি E1 হয়, এটা যদি R1 হয়, তাহলে I1 সমান কত হবে? I1 সমান হবে E1/R1। এটা যদি E2 হয়, এটা যদি R2 হয়, তাহলে কারেন্ট কত দেবে? I2 সমান E2/R2। এটা যদি E3 হয়, এখানে যদি R3 রোধ হয়, তাহলে এটা I3 যে প্রবাহটা এখানে দেবে সেটা সমান হবে E3/R3। সিমিলারলি এইটা লাস্টেরটা যেহেতু I4 আছে, এইটা যদি E4 হয় আর রোধ যদি R4 হয়, তাহলে এখানে যে কারেন্টটা দেবে I4 সেটা হবে E4/R4। তাহলে দেখো এখানে আমি এই পুরো জিনিসটাকে তুল্য মূল্য ভাবতে পারি। আমার একটাই আমার রোধ আছে, এটা তুল্য যদি আমি ব্যাটারি ভাবি, তাহলে একটাই আমার ব্যাটারি আছে আর একটাই রোধ আছে। যে ব্যাটারির তড়িৎচালক বলটা হচ্ছে ই ইকুইভ্যালেন্ট আর যে ব্যাটারির রোধ হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, তার মধ্যে দিয়ে কারেন্ট কত যাবে? আই যাবে। কত আই মানে কি? আই মানে হচ্ছে এই আইটা। সেই আইগুলো কোনগুলো কোনগুলো জুড়ে আছে? I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4 জুড়ে আছে। তার মানে তুল্য ব্যাটারির আই সমান এই যে ছোট ছোট ব্যাটারি গুলো আছে তাদের I1 I2 I3 I4 এদের যোগফল। তাহলে তুল্য ব্যাটারির আই সেটা সমান কত হবে? সেই আই সমান হবে ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট। তাহলে আমি কি লিখতে পারি? এই আইটা সমান I1 I2 I3 I4, I1 I2 I3 I4 এদের যোগফলের সমান। তাহলে আমার এখানে ফর্মুলা কি দাঁড়াবে? I সমান I1 প্লাস I2 প্লাস I3 প্লাস I4। তাহলে I মানে কি? ই ইকুইভ্যালেন্ট বাই আর ইকুইভ্যালেন্ট সমান I1 মানে কত? E1/R1, I2 মানে কত? E2/R2, I3 মানে কত? E3/R3, I4 মানে কত? E4/R4। এরকম যতগুলো থাকবে সব ক্যালকুলেট করতে পারবো। এগুলো তো সব আমার জানা। আর ইকুইভ্যালেন্টটাও আমার জানা। তাহলে এখান থেকে আমি ই ইকুইভ্যালেন্ট সমান আমি বার করতে পারবো আর ইকুইভ্যালেন্ট ইনটু E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 প্লাস E4/R4। তাহলে আর ইকুইভ্যালেন্টের মান যদি আমি বসিয়ে দিই, তাহলে ইকুইভ্যালেন্ট সমান কত পাবো? আর ইকুইভ্যালেন্ট মানে কি? 1/1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস 1/R4। এটা 1 হচ্ছে, তার সাথে কি গুণ এইটা? তাহলে E1/R1 প্লাস E2/R2 প্লাস E3/R3 প্লাস E4/R4। এটা হবে অ্যান্সার। এইটাই হবে তুল্য তড়িৎচালক বল। বুঝতে পেরেছো? এটা হচ্ছে ফর্মুলা। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা করে নিও। ওকে, এটাই ভুল হয়েছিল না? ওকে।
ওকে, ওকে, ওকে। সেটা তুমি ওকে, 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 ওকে। ঠিক আছে। গুড নাইট।